সকাল সকাল মনোরমা দেবী নিজের ঘরে বসে বসে চিৎকার করে ওঠেন। হায় হায় হায়, কি হয়ে গেল? কি করে সবকিছু এখন ঠিক হবে? আমি শেষ হয়ে গেলাম বাবা গো, আর পারছি না। তার চিৎকার শুনে ছেলে দীপক, স্বামী মেঘনাথ বাবু এবং বৌমা রূপা ছুটে আসে। মা, কি হয়েছে? তুমি এরকম চিন্তা করছো কেন? তোমার কি খুব কষ্ট হচ্ছে? আর বুকে ওইভাবে হাত চেপে বসে আছো কেন? বুকটা যন্ত্রণা হচ্ছে মা? কথা বলো। রূপা, তুমি মাকে সামলাও, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। মা, তুমি একটু স্থির হয়ে বসো, আমি তোমার কিছু হতে দেবো না। মনোরমা, একটু ধৈর্য ধরো, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। তুমি এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারো না মনোরমা, তুমি সুস্থ হয়ে উঠবে। আরে কি সব উল্টো পাল্টা বলছো? আমার কিছু হয়নি। আমার বৌমার কীর্তিকলাপ দেখে আমার কষ্ট হচ্ছে। আমার কীর্তিকলাপ? আমি কি করেছি মা? কি করেছো? এই যে এই ওষুধটা 360 টাকা লেখা আছে। এক পাতা ভিটামিন আমি 20 টাকায় কিনে খেতাম। সারা জীবন ওই 20 টাকার ভিটামিনে চলে গেছে, আর তুমি মাত্র 10টা ভিটামিন এনেছো, তার দাম 360 টাকা। এটা কি ডাকাতি হচ্ছে নাকি? ও এই ব্যাপার। দেখো দীপক, ডাক্তারবাবু মাকে তো ওই ওষুধটাই লিখে দিয়েছেন। আমি কি ডাক্তারের উপরে ডাক্তারি ফলাবো না কি বলতো? আর মা যে ওষুধটা খেত, সে ওষুধটা মায়ের শরীরে কাজ করে না, ওই জন্যই তো ওটা নিইনি। আচ্ছা তুমিই বলো, কিছু টাকার জন্য কি মায়ের শরীরের উপর অত্যাচার করব? দেখো বৌমা, 20 টাকার ওষুধে আমার শরীরে কোনো অত্যাচার হচ্ছিল না। বরং তুমি যে এই 360 টাকা খরচ করেছো, এটা দেখেই তো আমার বুকে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আরে বাবা, সামান্য জ্বর সর্দি হয়েছে, তাতে তোমরা ডাক্তার ডেকে ওষুধ কিনে অস্থির করে ফেলছো একেবারে। এত টাকা খরচ করার কি দরকারটা ছিল বলো তো? ওই ডাক্তারও নিশ্চয়ই 200 টাকা নিয়ে নিয়েছে। মা, 200 টাকায় কি আজকাল কোনো ডাক্তার বাড়িতে এসে দেখে যায়? তাছাড়া ওই ডাক্তারবাবু পাশ করা ডাক্তার, এনার এমনি ভিজিট 1000 টাকা, আর বাড়িতে এসেছেন বলে 2000 টাকা নিয়েছেন। মানে কি 2000 টাকা দিয়ে ডাক্তার নিয়ে এসেছো? আবার ওষুধপত্রের তো মোট মিলিয়ে 1500 টাকা। এই সামান্য জ্বর সর্দিতে তোমরা আমার পিছনে 3500 টাকা খরচ করেছো। আচ্ছা বৌমা, তুমি কি পেয়েছো বলো তো? একটু নুন চিনি জল করে দিলেই তো আমি সুস্থ হয়ে পড়তাম, কিন্তু তুমি আমার ছেলেটার মাথা খেলে আর বললে যে ডাক্তার ডাকতে হবে। আজ কি অবস্থাটা হয়েছে দেখো তো। মা, ডাক্তার হয়েছিল বলেই তো আপনি 3 দিনের মাথায় সুস্থ হয়ে উঠলেন। এখন যদি না ডাকা হতো তাহলে আপনি কতদিন ভুগতেন বলুন তো? আর তাছাড়া আপনার শরীরটাও কত দুর্বল হয়ে যেত। বৌমার কথা শুনে শাশুড়ি আরো রেগে যান এবং গজগজ করতে থাকেন। এদিকে পরিস্থিতি খারাপ দেখে মেঘনাথ বাবু বলেন, বৌমা, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি টিফিনটা দিয়ে দাও আর আমাকেও খেতে দাও। এরপর সবাই মিলে খাবার টেবিলে খেতে বসে। খেতে খেতে মনোরমা দেবী বলেন, বৌমা, এই গ্লাসগুলো নতুন মনে হচ্ছে, এগুলো তো আমি আগে কখনো দেখিনি। মা, গ্লাসগুলো সুন্দর না? এগুলো আমি নিউ মার্কেট থেকে এনেছি। পুরনো গ্লাসগুলো অনেকদিন হয়ে গিয়েছিল, আর প্রত্যেকটা গ্লাস কাপ কেমন চটে গিয়েছিল। ওই চটা কাপ গ্লাসে জল খাওয়া বা চা খাওয়া ঠিক নয় মা, সেজন্য আমি নতুন কাপ আর গ্লাসের সেটটা কিনে এনেছি। রূপার কথা শুনে দীপক মনে মনে বলে, ব্যাস, এই মেয়েটাও না একেবারে মাথা মোটা। এই একটু আগে ওকে মা কথা শোনালো, আবার কথা শোনার জন্য এসব কথা শুরু করেছে। এখন এসব বলার কি দরকার ছিল শুনি? তার মানেটা কি? এই কাপ গ্লাস তুমি নতুন কিনে এনেছো? আরে বাবা, আমি 20 বছর ধরে এই কাপ গ্লাস চালাচ্ছি, আর তুমি মাত্র 5 বছরে এসে নতুন সেট কিনে ফেললে? তোমরা এরকম করতে থাকলে আমার তো শরীর এমনিতেই অসুস্থ হয়ে যাবে। দিনের পর দিন তোমরা যা শুরু করছো দেখছি, আমাকে মনে হয় ভালো করে আর বাঁচতে দেবে না। এইবারে পরিস্থিতি সামলানোর জন্য দীপক বলে, আমার হয়ে গেছে, আমি বেরোচ্ছি। কালকে এমনিতেই অফিসে যেতে অনেকটা দেরি হয়ে গেছে। রূপা, তুমি তাড়াতাড়ি আমার রুম থেকে মজাটা খুঁজে দাও। হ্যাঁ হ্যাঁ চলো, আমি দিচ্ছি। এভাবেই বাড়িতে কেউ না কেউ প্রত্যেকবার রূপাকে তার শাশুড়ির হাত থেকে বাঁচিয়ে দিত। রূপা যে খুব একটা বেশি খরচ করত এমন কিছু নয়, সে সংসারটা ভালোভাবেই চালাতো এবং যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করত। কিন্তু তার শাশুড়ির মনে হতো যে সে অসম্ভব রকমের খরচ করে এবং প্রত্যেকটা জিনিস নষ্ট করে। এভাবেই দিন কাটতে থাকে। একদিন রূপা রান্নাঘরে রান্না করছিল। গ্যাসে কড়া বসিয়ে সে সবজি কাটছিল। তখন তার শাশুড়ি বলে, এ কি বৌমা, তুমি গ্যাসে কড়া বসিয়ে সবজি কাটছো? এদিকে যে গ্যাসটা পুড়ছে সেই খেয়ালটা আছে? আরে এটা কি? আরে কেউ কুমড়োকে এত মোটা মোটা করে বাদ দিয়ে কাটে? এতে তো অর্ধেক কুমড়ো বাদ চলে যাচ্ছে। কই দাও, আমাকে দাও, আমি করি। মা, আপনি একটু বসুন না, আপনার শরীরটা তো এমনিতেই দুর্বল। এখন আপনি রান্নাঘরে কাজ করলে আরো শরীর খারাপ হয়ে যাবে।
এইটুকু সামান্য কাজ করে আমার শরীর অসুস্থ হয় না। তোমার স্বামীকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর এক হাতে সমস্ত কাজ করেছি। আমার শরীর অসুস্থ হয় তোমাদের স্বভাব কীর্তি দেখে। এই যে এত নষ্ট করছো, এগুলো পয়সা লাগে না বুঝি? আচ্ছা ঠিক আছে, আপনি বসে বসে এগুলো কেটে দিন, আমি রান্না করে নিচ্ছি। শাশুড়ি যতই কিছু বলুক না কেন, রূপা কখনোই তার মুখের উপরে তর্ক করত না। সবকিছু সামলে সে সংসারটাকে বেশ ভালোভাবেই গুছিয়ে রেখেছিল। সন্ধ্যাবেলা মনোরমা দেবী তার মেয়ে বাসন্তীকে ফোন করে এবং সারাদিনে কি কি হয়েছে এই সবকিছু শোনান। সবকিছু শুনে বাসন্তী বলে, কি বলছো মা? 2000 টাকা ডাক্তারের ফিস? আরে বাবা, কিছুদিন আগে আমারও তো সর্দি হয়েছিল। আমার তো 500 টাকায় ওষুধ, ডাক্তার সবকিছু হয়ে গেছে। আচ্ছা একটা কথা বলবো, ভালো করে খোঁজ নিয়ে দেখো তো, আদেও বৌদি সংসারে সব টাকা লাগায় নাকি এসব টাকা নিয়ে বাপের বাড়িতে যোগান দিচ্ছে? আরে না না, বৌমা বোকা ধরনের মেয়ে, এইসব 7-5-এ ও থাকে না। মা, তুমি আর তোমার বৌমাকে কতটুকুই চেনো বলো? এভাবে না কাউকে অন্ধবিশ্বাস করতে নেই। আমার কথা শোনো, এবার থেকে ভালো করে বৌদির উপরে না নজর রাখো। কোথায় যাচ্ছে, কি করছে, কি কিনছে, একটু লক্ষ্য রাখো, তাহলেই দেখবে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। মেয়ের কথা মতো মনোরমা দেবী বৌমার উপরে নজর রাখতে শুরু করেন। একদিন রূপা মার্কেট থেকে বাড়ি ফিরছিল, তখন মনোরমা দেবী গেটের কাছে দাঁড়িয়েছিলেন। রূপার হাতে প্যাকেট দেখে তিনি বলেন, বৌমা, হাতে করে কি আনছো? বাজারে গিয়ে আবার টাকা খরচ করে জিনিসপত্র কিনেছো? আরে না মা, এটা একটা কুর্তি। আসলে এই বছরে ভাই রাখিতে আসতে পারবে না, কারণ ও ছুটি শেষ হয়ে গেছে, ও পরশুদিনকে চলে যাবে, তাই ও আমাকে একটা কুর্তি কিনে দিল। ও আচ্ছা আচ্ছা, তো ভাই এত ভালোবেসে কিনে দিয়েছে, আরো তো 2-4টে কিনে দিতে পারতো। যাও তুমি এবার ঘরে গিয়ে একটু আরাম করো, আমি একটু ঘুমাতে চাই। নিজের ঘরে এসে মনোরমা দেবী তার মেয়েকে ফোন করে এ কথা জানান। সবকিছু শুনে বাসন্তী বলে, মা তুমিও না একেবারে বোকা। তোমার বৌমা ভাইয়ের কাছ থেকে কুর্তি কিনেছে, তোমাকেও ঢপ দিয়ে দিল আর তুমি বিশ্বাস করে নিলে? আরে বাবা, ওর বাপের বাড়ি থেকে বিয়ের সময় কি এমন দিয়েছিল যে এই অসময়ে কুর্তি কিনে দেবে? ওইসব টাকা দাদার কাছ থেকে টাকা নিয়ে এসব খরচ করছে আর তোমাকে বোকা বানাচ্ছে। এরপর আর কি, মেয়ের লাগানো আগুনে মায়ের মাথা গরম হয়ে যায়। তিনি সারা রাত ঘুমাতে পারেন না এবং চিন্তা করতে থাকেন যে বৌমা কি হারে তার ছেলের টাকা নষ্ট করছে। পরের দিন সকালে মেঘনাথ বাবু অফিস থেকে তার একটি পার্সেল আসে। রূপা ছুটে গিয়ে পার্সেলটা নেয় এবং সেটি ঘরের ভেতরে নিয়ে আসে। মনোরমা দেবী এসব কিছুই জানতেন না। তিনি তার বৌমাকে বলেন, এর ভেতরে কি আছে বৌমা? এটাও নিশ্চয়ই তোমার বাপের বাড়ির লোকেরা পাঠিয়েছে। মা আসলে এটা বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি তাই তো বলছি, এটা তোমার বাবা পাঠিয়েছে। কোন দিন তোমার বাবা পাঠাচ্ছে, কোন দিন তোমার দাদা পাঠাচ্ছে। তোমার বাবা দাদার টাকাতেই তো আমাদের সংসারটা চলছে। আচ্ছা একটা কথা পরিষ্কার করে বলো তো, তুমি এভাবে আমাকে আর কতদিন বোকা বানাবে? আমি তো এত কিছু বুঝতেই পারতাম না যদি না বাসন্তী আমাকে পরিষ্কার করে সবকিছুটা বলতো। মা আপনি দিদির কথা শুনে আমাকে এভাবে বলছেন? আরে বাবা, ওর কথা আগে শুনে নিলে আমার সংসারে এত অবনতি হতো না। আজ সংসার আবার কোথায় গিয়ে পৌঁছে যেত। শাশুড়ির কথা শুনে রূপা পার্সেলটি সেখানেই রেখে দিয়ে ঘরের ভেতরে চলে যায়। মনোরমা দেবী বলেন, আমার ছেলের টাকাকে টাকা মনে করে না, সেজন্যই তো পার্সেলটা এখানে ফেলে দিয়ে চলে গেল। এবার আমিও দেখাবো কিভাবে সংসার চালাতে হয়। এদিকে শাশুড়ি যেমন তাকে দিনরাত কথা শোনাচ্ছিল, ঠিক এমন সময় তার ননদ বাসন্তীও এসে হাজির হয়ে যায়। খাবার টেবিলে বসে বাসন্তী বলে, দাদা সংসার চালাতে করতে তোমাদের কেমন খরচ হয় গো? এসব তো আমি ভালো করে জানিও না বাসন্তী। আসলে আমি প্রতি মাসে রূপাকে 20,000 টাকা করে দিয়ে দিই। কত লাগে না লাগে ওই সব জানে। মানে এক মাসে 20,000 টাকা? আমি তো 5,000 টাকায় সংসার চালাই। একটাও বেশি বা কম খরচ করিই না। 100 টাকা বেশি খরচ হয়ে গেলেই তোমার জামাইবাবু এসে আমায় 1000 রকমের কথা শোনায়। আচ্ছা বৌদি, তুমি এতগুলো টাকা নিয়ে কি করো বলো তো? রূপা জানতো যে এই সমস্ত কথা তার শাশুড়ি এবং ননদের মধ্যে আগে থেকেই হয়ে আছে, তাই সে কোনো উত্তর না দিয়ে খাওয়া চালিয়ে যায়। তখন শাশুড়ি বলে, তুই কাকে কি বলছিস বাসন্তী? এ বাড়িতে কেউ কি এসব কথার গুরুত্ব দেয়? যেমন চলছে তেমনই চলবে, তাতে সংসার উচ্ছনে গেলে তাও বেশ। দুপুরবেলা বাসন্তী তার মায়ের কাছে এসে বসে এবং তাকে বলে, শোনো মা, তোমায় একটা বুদ্ধি দিচ্ছি। এবার থেকে না তুমি সংসারের দায়িত্বটা হাতে নাও, কারণ 20,000 টাকায় সংসার চালানো আমি দেখিনি কোথাও। তুমি তো আমাদের সময় 3,000 টাকায় সংসার চালাতে, আর তারই মধ্যে আমাদের টিউশনের খরচও দিতে। তুই ঠিকই বলেছিস, এই মেয়ের হাতে না সব দায়িত্ব দিলে হবে না। আমি আজকে ওর সঙ্গে কথা বলে সব দায়িত্ব নিজে নিয়ে নেব।
এরপর মনোরমা দেবী ও বাসন্তী রূপার কাছে যায় এবং মনোরমা দেবী রূপাকে বলেন, বৌমা, আজকের পর থেকে তোমাকে আর এই সংসার চালাতে হবে না, আমি সবকিছু চালিয়ে নেব। দেখো বৌদি, তুমি আবার মনে করো না যে আমি মাকে সব শিখিয়েছি। আমি তো কাল সকালের গাড়িতেই চলে যাব। তোমাদের সংসার তোমরা কিভাবে চালাবে সেটা তোমরাই জানো। আমি ননদ, আমি দুদিনের জন্য আসবো, খাবো, চলে যাব। আমার এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। রূপা সবকিছুই বুঝতে পারছিল, কিন্তু সে কিছুই বলে না। কিছুক্ষণ পর সে নিজের ঘর থেকে টাকা এবং চাবির গোছা নিয়ে এসে শাশুড়ির হাতে দিয়ে বলে, এই নিন মা, এই টাকাগুলো আর বাড়ির চাবি সব আজ থেকে আপনাকে দিলাম। আর হ্যাঁ, এটা লিস্ট, কোথা থেকে কি নেওয়া হয়, কতটুকু নেওয়া হয়, মাসে কাকে কি টাকা দিতে হয়, সব হিসাব আছে এতে। এবার থেকে আপনি আপনার মতো করে নিন। মনোরমা দেবীর সংসারে আগুন লাগিয়ে পরের দিন বাসন্তী সকাল সকাল নিজের বাড়িতে ফিরে যায়। মনোরমা দেবী বাজারের ব্যাগ হাতে নিয়ে বের হন। চাল দোকানে গিয়ে বলেন, দাদা, আমায় 5 কেজি চাল আর 1 কেজি ডাল দিয়ে দিন তো। আমাদের ঘরে যে চালটা খাওয়া হয় সেটাই দেবেন। তা কত হলো? 1200 টাকা। আরে বাবা, 5 কেজি চাল আর 1 কেজি ডালের দাম 1200 টাকা? 1200 টাকায় তো সারা মাসে চাল হয়ে যাবে। আপনি কোন যুগে পড়ে আছেন? তাছাড়া আপনাদের বাড়িতে মিডিয়াম চালটাই খাওয়া হয়, ভালো চালের দাম আরো বেশি। চাল কিনে মনোরমা দেবী বাড়ি ফিরে আসেন। এরপর সবজিওয়ালি তার বাড়ির কাছে আসে আর বলে, সবজি নিয়ে যাও, সবজি, তাজা তাজা সবজি। মালকিন, সবজি নিয়ে নিন। এরপরে পাড়া ঘুরে এলে তখন সবজি টাটকা থাকবে না। বাহ, সবজিগুলো তো বেশ টাটকা বলেই মনে হচ্ছে। তুমি 1 কেজি পটল, 1 কেজি ঝিঙে আর টমেটো দিয়ে দাও। কত হলো গো? 450 টাকা মাসিমা। আজ বৌদি কোথায়? শরীরটা ভালো নেই বুঝি, নাকি বাপের বাড়ি গেছে? বৌমা তো ঘরেই আছে, কিন্তু এই 3টে সবজির দাম 450 টাকা কি করে গো? 1 কেজি পটলের দাম কত? 1 কেজি পটলের দাম তো 170 টাকা। বলো কি, পটলের থেকে তো মাছ মাংস সস্তা। মাসিমা, আর আগেকার যুগ নেই। কবে শেষ বাজার করেছিলেন শুনি? আচ্ছা আচ্ছা, যা দিচ্ছ ভালো করে দিয়ে দাও। আর এই নাও টাকা। সবজিওয়ালিকে টাকা দিয়ে মনোরমা দেবী ঘরের ভেতরে আসেন এবং তখনই গ্যাসওয়ালা গ্যাস নিয়ে হাজির হয়। এ কি, একটা সিলিন্ডারের দাম 1500 টাকা? আমি তো 350 টাকায় গ্যাস ভরতাম। এভাবেই দুধওয়ালাকে 3000 টাকা, পেপারওয়ালাকে 400 টাকা, ইলেকট্রিক বিল 3000 টাকা, এসব দিতে দিতে মনোরমা দেবীর মাথায় হাত দিয়ে বসে পড়েন এবং বলেন, এ তো দেখছি সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। পুরোপুরি হিসাব করলে দেখা যাবে আমার নিজের গাঁট থেকে টাকা দিয়ে সংসার চালাতে হচ্ছে। বৌমা এই টাকায় কিভাবে সংসার চালায়? এমনও নয় যে প্রত্যেকদিন একটা সবজি বা একটা তরকারি রান্না করে, 2-3টে করে সবজি মাছ সবই করে, তাতেও কি করে চালায়? আমার মেয়ে আমাকে কিভাবে ফাঁসিয়ে গেল সে আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। না না, আমি বরং বৌমাকে গিয়ে তার দায়িত্ব দিয়ে আসি। বাবা, আমার মাথায় এখন এইসব ঝামেলা নেওয়ার কোনো দরকার নেই। আমি বাবা খাবার মালিক, খাবো আর নিজের মতো করে থাকবো। এইসব 7-5 ভেবে মনোরমা দেবী টাকা এবং চাবির গোছা নিয়ে বৌমার কাছে যায় এবং তার হাতে সেগুলো দিয়ে বলে, বৌমা, এই নাও তোমার টাকা, তোমার সংসারের চাবি। এসব আমি সামলাতে পারছি না। একেই বয়স হয়ে গেছে, দৌড়ঝাঁপ করে বাজার করা, দোকান করা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া এত লোক ঘন ঘন আসে, এই বিল ওই বিল, আমি ওসব মনে রাখতে পারি না বাপু, এসব তুমিই রাখো। রূপা শাশুড়ির হাত থেকে টাকা এবং চাবির গোছা নেয় এবং মনে মনে হাসে। এভাবেই সে কোনো রকম ঝগড়া অশান্তি ছাড়াই তার শাশুড়িকে উচিত শিক্ষা দিয়েছিল। এরপর থেকে বাসন্তী যখনই তার মাকে বৌদির বিরুদ্ধে কিছু বলতো তখন তিনি তাকে থামিয়ে দিতেন এবং এভাবেই তাদের সংসারে সুখ শান্তি ফিরে আসে। ডাউকা বোর্ড মডেল স্কুলটি বিষ্ণুপুরের নামকরা স্কুল ছিল। স্কুলটি বিষ্ণুপুরের নামকরা ব্যবসায়ী সোমনাথবাবু চালাতেন। স্কুলটি প্রাইভেট হলেও সেখানে পড়াশোনার খরচ খুবই কম হওয়ায় কম বেশি এলাকার সকল বাচ্চারাই পড়তে আসতো। বাচ্চারা সেখানে পড়তে এসে খুবই আনন্দ পেত, কারণ সেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নাচ গান, আবৃত্তি ইত্যাদি নানান বিষয়ে পারদর্শী করে তোলা হতো। তাই বাচ্চারা স্কুলে আসতে খুবই আগ্রহী থাকত। এমনই একদিন গরমের ছুটি শেষ হয়ে প্রথম স্কুল খুলেছিল এবং স্কুলের সকল বাচ্চারা সেদিন এসে উপস্থিত হয়েছিল। তখন তাদের ক্লাসে জয়িতা ম্যাডাম এসে বলে, গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের গরমের ছুটি কেমন কাটলো? কে কোথায় ঘুরতে গিয়েছিলে? কই বলো দেখি আমায় একটু।
সেখানে পড়তে আসা কম বেশি সকল বাচ্চারাই ধনী পরিবার থেকে ছিল, শুধুমাত্র রিয়াকে বাদ দিয়ে। রিয়া খুবই দারিদ্র পরিবারের মেয়ে ছিল। সে তার বিধবা মা অরুণা দেবীর সঙ্গে ওই গ্রামেই বাস করত। অরুণা দেবী দারিদ্র হলেও তার পড়াশোনার প্রতি খুবই ভক্তি ছিল, তাই সংসারের কষ্ট হলেও সে তার মেয়ের পড়াশোনা অব্যাহত রেখেছিল। এরপর ম্যাডামের কথা শুনে সকল বাচ্চারা চেঁচামেচি করে তাদের নিজের নিজের বেড়াতে যাওয়ার জায়গার কথা বললে তখন রিয়া চুপ করে বসে থাকে। এই সাইলেন্স সাইলেন্স, আচ্ছা ঠিক আছে, তোমরা এবারে চুপ করো। আমি তোমাদের সকলেরই কথা শুনেছি। আর শোনো, আজ তোমাদের জন্য আরো একটি খুশির খবর আছে। কি খবর ম্যাডাম? আমাদের কি আবারও স্কুল ছুটি পড়বে? ইয়ে, তাহলে ভারী মজা হবে। ছুটিতে মামার বাড়ি ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে। এই তুমি চুপ করো, তোমার তো সারা বছরই স্কুল ছুটি থাকলে ভালো হয়। আর শোনো, এখন আর গরমকাল নেই যে স্কুল ছুটি থাকবে, বর্ষা প্রায় পড়েই এসেছে, বুঝেছো? তাহলে ম্যাডাম, এটা তো আরো খুশির খবর। বর্ষায় বৃষ্টি হলে এমনিও আমরা স্কুলে আসতে পারবো না। আচ্ছা, ভারী মজা তাই না? ফাঁকিবাজদের তো এরকমই মনে হবে। আর আমি যেটা বলছি সকলেই শোনো, কাল থেকে নতুন করে আমাদের স্কুল বাস চালু হবে। আর তোমাদের কাউকেই পায়ে হেঁটে স্কুলে আসতে হবে না। বর্ষায় জল ঝড় বৃষ্টি যাই হোক না কেন, তোমাদের কোনো চিন্তাই নেই। তোমরা সকলে বাসে উঠলেই স্কুলে পৌঁছে যাবে। আর একটা কথা, তোমরা নতুন ক্লাসে উঠেছো, তাই তোমরা কাল থেকে নতুন জামা কাপড় পরে আসবে। আর বাবা মাকে ছাতা কিংবা রেনকোট কিনে দিতে বলবে। এভাবেই সেদিন ম্যাডাম তাদেরকে সমস্ত কথা বলতে থাকে। বছরের প্রথম মাস হওয়ায় জয়িতা ম্যাডাম তাদেরকে স্কুল ফিস জমা দেওয়ার কথা জানায়। এটা শুনে ক্লাসের সকল বাচ্চারাই খুশি হয়ে যায় ও তারা বলে, হ্যাঁ ম্যাডাম, অবশ্যই বলবো। এ তো খুশির খবর, কারণ কাল নতুন জামা কাপড় পাবো আর রেনকোটও। বৃষ্টির সময় রেনকোট পরতে আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এবারে তোমরা বাড়ি যাও। আজ শনিবার, তোমাদের হাফ ডে আজ। ম্যাডামের মুখে ছুটির কথা শুনে বাচ্চারা খুশি হয়ে যায় ও তারা খুশি মনে যে যার বাড়ি চলে যায়। রিয়াও তার বাড়ি চলে আসে। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন সকালবেলা রিয়াকে শুয়ে থাকতে দেখে অরুণা দেবী বলে, এই রিয়া, বিছানা ছেড়ে ওঠ। স্কুলের ছুটি শেষ হয়ে গিয়েছে, এখন আর শুয়ে পড়ে থাকলে হবে না। কাল স্কুল থেকে বাড়ির কি কি কাজ দিয়েছে সেগুলো কমপ্লিট কর। অরুণা দেবীর ডাকার আওয়াজ পেয়ে রিয়া ঘুম থেকে উঠে পড়ে ও সে তার মাকে বলে, মা, কাল আমাদের স্কুলে কোনোই কাজ দেয়নি। কাল স্কুলে হাফ ডে ছিল, তাই তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে। হ্যাঁ সে তো জানি, কিন্তু স্যার ম্যাডামরা কাল তোদের কিছু বলেনি? হ্যাঁ মা, বলেছে। আমি তো কাল তোমাকে বলতেই ভুলে গিয়েছিলাম। ম্যাডাম নতুন স্কুল ড্রেস আর রেনকোট কিনে দিতে বলেছে। আর জানো মা, আমাদের স্কুলে নতুন স্কুল বাস চালু হবে, তাই সবাইকে স্কুল ফিজের সঙ্গে বাস ভাড়াও দিতে বলেছে। কি মজা হবে তাই না মা? আমি রেনকোট পরে স্কুলে যাব, তাহলে বৃষ্টি হলে আমার গা ভিজবে না। রিয়ার কথা শুনে অরুণা দেবীর মন একেবারেই খারাপ হয়ে যায়, কারণ সে জানতো যে রেনকোট, নতুন জামা কাপড়, বাস ভাড়া ও স্কুল ফিস দিতে অনেক খরচ। তাই সে মনে মনে ভাবে, হে ঈশ্বর, আমি এখন এই বাচ্চার সামনে কিভাবে বলবো যে আমি ওগুলোকে কিনে দিতে পারবো না? বললে ওর মন খারাপ হয়ে যাবে। না, আমি কোনো মতেই রিয়ার মনে দুঃখ দিতে পারবো না। হ্যাঁ রে মা, তোকে অবশ্যই স্কুল ড্রেস ও রেনকোট কিনে দেব। সত্যি তাই নাকি মা? তাহলে চলো না আমরা বাজারে গিয়ে কিনে নিয়ে আসি। আজ নিমির মাও নিমিকে কেনাকাটা করতে নিয়ে যাবে। না রে মা, আমরা আজ যাব না। আসলে তুই তো জানিস যে আমার এখনো মাইনে হয়নি। মাইনে হলে তোকে নিশ্চয়ই নিয়ে যাব। এখন তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, বৃষ্টিটাও চলে এসেছে। আমি তোকে ছাতায় করে স্কুলে রেখে আসছি। অল্প বয়স হলেও রিয়া খুবই বুদ্ধিমতী ছিল, আর তাই সে মায়ের কথা শুনে চুপ হয়ে যায়। তখন বাইরে বৃষ্টি পড়ছিল, তাই অরুণা দেবী ছাতা নিয়ে তাকে স্কুলে রাখতে যায়। রিয়াকে স্কুলে ছেড়ে দিয়ে সে যখন বাড়ি ফিরে আসছিল, তখন তার জয়িতা ম্যাডামের সঙ্গে দেখা হয়। ম্যাডামের সঙ্গে দেখা হওয়ার পর ম্যাডাম অরুণা দেবীকে অফিস রুমে ডেকে নিয়ে যায় ও তাকে বলে, আরে দিদি, এই ঝড় বৃষ্টিতে কোথায় যাবেন? একটু দাঁড়িয়ে যান।
আর হ্যাঁ, আপনার মেয়ে রিয়া ক্লাসে সবথেকে বেশি বুদ্ধিমতী মেয়ে। ওকে ভালো করে লক্ষ্য রাখবেন, দেখবেন ওর পড়াশোনায় কোনো বাধা না আসে। আর হ্যাঁ, ওকে অবশ্যই একটা রেইনকোট কিনে দেবেন। হ্যাঁ, চেষ্টা তো করি ম্যাডাম, কি করব বলুন, দিনের পর দিন ওর পড়াশোনার খরচ বাড়ছে। আমার আর্থিক পরিস্থিতিও খুব একটা ভালো নয়। সামনের বছর ওর মামা স্কুল ফিস দিয়েছিল, তাই বাকি খরচ বহন করতে পেরেছিলাম, কিন্তু এবছর কি হবে কি জানি। এভাবে বলতে বলতে অরুণা দেবীর চোখে জল আসে। তাকে কাঁদতে দেখে জয়িতা ম্যাডাম বলে, আরে আরে, আপনি কাঁদবেন না, আমি জানতাম না যে আপনাদের আর্থিক অবস্থা এরকম। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি এই স্কুলের শিক্ষিকার পাশাপাশি পরিচালকও। আমি চেষ্টা করব রিয়ার স্কুল ফিস ও বাস ভাড়া ফ্রি করার, আর ড্রেস ও রেনকোট না হয় আমিই দেব। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি আমার চিন্তা দূর করলেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আরে না না দিদি, এরকম বলবেন না। একটি মেধাবী ছাত্রীকে সাহায্য করা তো আমার কর্তব্য। আপনি চিন্তা করবেন না, আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। আসলে আমিও দারিদ্র পরিবারে মানুষ হয়েছি তো, তাই অর্থের অভাবে কেউ পড়াশোনা করতে পারবে না, এটা আমি চাই না। জয়িতা ম্যাডামের কথা শুনে অরুণা দেবী স্বস্তির নিঃশ্বাস ফেলে। কয়েক মাস আগেই জয়িতা ম্যাডাম স্কুল জয়েন করেছিল, কিন্তু তার যোগ্যতা ও পড়াশোনার ধরন দেখে সোমনাথবাবু তাকে স্কুলের পরিচালক তথা হেডমিস্ট্রেস করে দিয়েছিল। আর তাই সে তার সাধ্যমতো অসহায়দের উপকার করার চেষ্টা করত। কিন্তু এগুলো স্কুলের অনেকেরই পছন্দ হতো না। তারা যখন কথাবার্তা বলছিল, তখন দূরে দাঁড়িয়ে স্কুলের দারোয়ান বিজয়বাবু তাদের কথাবার্তা শুনছিল। তাদের কথাবার্তা শোনার পর বিজয়বাবু মনে মনে বলে, ও তাহলে স্কুলে এইসব চলছে, দাঁড়া আমি ব্যাপারটা সোমনাথ বাবুকে গিয়ে জানাই। এটা স্কুল না আশ্রম, গিয়ে জিজ্ঞাসা করি। এই ভেবে দারোয়ান বিজয় সোমনাথ বাবুর কাছে যায় ও সে গিয়ে জয়িতা ম্যাডাম ও অরুণা দেবীর সমস্ত কথাবার্তা বলে। সবকিছু শোনার পর সোমনাথ বাবুর জয়িতা ম্যাডামের উপর খুব রাগ হয় ও তিনি কয়েকদিন পর জয়িতা ম্যাডামের সঙ্গে দেখা করতে আসেন। তখন, আরে সোমনাথ বাবু যে, আসুন আসুন। তা আজ হঠাৎ করে আপনি আমায় খবর না দিয়েই চলে এলেন যে? হ্যাঁ এলাম, হঠাৎ দরকার পড়লো তাই চলে এলাম। কি ব্যাপার জয়িতাদি, আমি আপনার নামে এত কমপ্লেন পাচ্ছি কেন? এখন তো দেখছি আপনার উপরে স্কুলের দায়িত্ব ছেড়ে দিয়ে বড়ই ভুল করেছি, আর তাই আপনি স্কুল নয় আশ্রম চালাতে শুরু করেছেন। আপনি কি বলছেন সোমনাথ বাবু? আমি কিছুই বুঝতে পারছি না। যা বলার আমায় পরিষ্কার বলুন। সোমনাথ বাবুকে জিজ্ঞাসা করার কোনোই দরকার পড়বে না, কি হয়েছে আমি বলছি। কেন তুমি রিয়ার স্কুল ফিস বাস ভাড়া ছেড়ে দেওয়ার কথা বলনি? এদিকে আমাদের বেতন বাড়ার কোনো ঠিক ঠিকানা নেই, আর উনি স্কুল ফিস ছেড়ে দিচ্ছেন। ভারী আমার দয়ালু এসে গেছে। হ্যাঁ বলেছি, কিন্তু তারও একটা কারণ আছে। সেটা আপনি বুঝলে তাহলে আপনিও শিক্ষিত হয়ে আমার মতো টিচার হতেন, আপনাকে দারোয়ানের কাজ করতে হতো না। চুপ করুন জয়িতা দেবী, আপনি একটু বেশিই কথা বলছেন। কেন, আপনি কি ভেবে রিয়ার ফিস না নেওয়ার কথা ভেবেছেন? হ্যাঁ করেছি, আর আপনার প্রয়োজন হলে আপনি আমার বেতন থেকে টাকা কেটে নেবেন, ওকে? এখন আমি আপনাদের কথা শুনে ওই মেধাবী রিয়ার পড়াশোনাকে বন্ধ করে দিতে পারবো না। প্রয়োজনে আমায় এখানে না রাখতে চাইলে না রাখুন। জয়িতার মুখে এরকম কথাবার্তা শুনে সোমনাথের খুবই রাগ হয় ও সে সত্যি সত্যি জয়িতা ম্যাডামের বেতন কেটে নিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর বেশ কয়েক মাস কেটে যায়। রিয়া এ বিষয়ে কিছুই জানতো না। সে মন দিয়ে পড়াশোনা করতে থাকে। এভাবে পড়াশোনা করার ফলে সে পরীক্ষায় অভাবনীয় রেজাল্ট করে এবং ডাউকা বোর্ড স্কুলের নাম সারা রাজ্যে ছড়িয়ে পড়ে। তখন মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে এসে রিয়াকে সংবর্ধনা জানায় ও রিয়াকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়। তখন, আমি আমার এই সাফল্যের জন্য সর্বপ্রথম আমার মাকে ও আমার মায়ের সমতুল্য জয়িতা ম্যাডামকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আজ যদি এই দুজন না থাকতেন তাহলে আমি পড়াশোনাই করতে পারতাম না। আমার মা যেমন আমায় মনোবল দিয়ে সাহায্য করেছেন, ঠিক তেমনই জয়িতা ম্যাডাম আমায় স্কুল ফিস ও পড়াশোনায় সাহায্য করেছেন। এভাবে রিয়া জয়িতা ম্যাডামের বিষয়ে বলতে থাকে। এগুলো শোনার পর সবাই জয়িতা ম্যাডামের বিষয়ে জানতে আগ্রহী হয় এবং তখন লোকজনের সামনে সমস্ত সত্যি বেরিয়ে আসে এবং তারা সোমনাথ বাবুর বিষয়ে উল্টোপাল্টা কথা বলতে থাকে
এগুলো শুনে সোমনাথবাবু তাঁর নিজের ভুল বুঝতে পারেন ও তিনি জয়িতা ম্যাডামকে আবারও স্কুল জয়েন করার জন্য বলেন। এরপর জয়িতা ম্যাডাম আবারও স্কুল জয়েন করেন ও তিনি আবারও তার সহনশীলতা ও শিক্ষা প্রদান করতে থাকেন। বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।